এই যে বাংলাদেশ ভারত চেন্নাই টেস্ট শুরু হচ্ছে, ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের সঙ্গে যদি তুলনা করি তাহলে বাংলাদেশ কি কোথাও এগিয়ে নেই? একেবারে প্রত্যেকটা পয়েন্টেই কি ভারত এগিয়ে রয়েছে? ব্যাপারটা আসলে ওইরকম না। কিছু কিছু জায়গায় ভারতের সঙ্গে বাংলাদেশের যখন আপনি তুলনা করবেন, বাংলাদেশকে একটু আসলে এগিয়ে রাখতেই হবে। প্রশ্নের যে জায়গা, কোথায় কোথায় বাংলাদেশ এগিয়ে আছে এবং সেই এগিয়ে থাকাটা কি ভারতের বিপক্ষে জয়ের জন্য যথেষ্ট কিনা? জয়ের কথা বলছি কেন? কারণ আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে ম্যাচের আগে বলেছেন যে বাংলাদেশ প্রতিটা ম্যাচ জয়ের জন্যই খেলে। এখন এইটা একটা হচ্ছে গিয়ে বলার জন্য বলা, আর আরেকটা হচ্ছে গিয়ে বিশ্বাস করে বলা। বাংলাদেশ টিম এখন এটা বিশ্বাস করে বলছে বলে আমরা বিশ্বাস করতে চাই, কেননা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে আমরা টেস্ট সিরিজ জিতে এসেছি। এখন পাকিস্তানের সঙ্গে সিরিজ শুরু হওয়ার আগে যদি বাংলাদেশের একটা তুলনামূলক বিচার করতাম, তাহলে বাংলাদেশকে বেশ কিছু জায়গায় পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখা যেত, সেই সম্ভাবনার জায়গাটা ছিল। ভারতের সঙ্গে সিরিজ শুরু হওয়ার আগে ওই রকম ব্যাপক সম্ভাবনার জায়গাটা কি রয়েছে? অনেক বেশি জায়গায় কি আমরা ভারতের চেয়ে এগিয়ে আছি? চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি। ধরেন আমি যদি একেবারে পজিশন ধরে বলি, লেটস সে ওপেনিং বা টপ অর্ডার ব্যাটিং, আমাদের টপ অর্ডার ব্যাটিং এ কারা কারা আছেন? ধরেন জাকির হোসেন খেলবেন, যিনি ডেবু টেস্টে ভারতের বিপক্ষে একটা সেঞ্চুরি করেছিলেন, তার টেস্ট ক্যারিয়ারে একটাই সেঞ্চুরি। সাদমানের খেলার কথা, তিনিও তার টেস্ট ক্যারিয়ারে একটা সেঞ্চুরি। নাম্বার 3-তে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত খেলবেন, তার টেস্ট ক্যারিয়ারে 5টা সেঞ্চুরি, যদিও তিনি সাম্প্রতিক সময় খুবই অধারাবাহিক। ভারতের যদি আমি টপ অর্ডার দেখি, সেইখানে রোহিত শর্মা আছেন। রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ারটা ডেফিনেটলি তার ওয়ানডে কিংবা টি-20 ক্যারিয়ারের মতো ওই রকম হয়তো বা না, অতটা ইমপ্রেসিভ না, কিন্তু রোহিত শর্মা কি সেটা আমরা জানি। তার একটা ইনিংসে যে ম্যাচের টোন সেট হয়ে যেতে পারে সেটা আমরা জানি, সিরিজের টোনও ইনফ্যাক্ট সেট হয়ে যেতে পারে সেটাও আমরা জানি। 12টা টেস্ট সেঞ্চুরি তার রয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে লাস্ট টেস্ট সিরিজেও তার 2টো সেঞ্চুরি রয়েছে। সেই টেস্ট সিরিজে 2টা সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। ভারতীয় এই সেটআপটাতে তিনি তুলনামূলক নবীন, কিন্তু তারপরও যেইভাবে তিনি প্লেসটাকে নিজের করে নিয়েছেন, মনে হচ্ছে যে কতদিনের অভিজ্ঞতা তার। ওই যে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটার কথা বলছিলাম, সেইখানে তার 2টা সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করেছেন। 5 ম্যাচের 9 ইনিংসে তিনি 712 রান করেছেন, 89 গড়ে তিনি রান করেছেন। আর যদি নাম্বার 3-র কথা বলে, শুভমান গিল, তিনিও ওই টেস্ট সিরিজে 2টা সেঞ্চুরি করেছিলেন। এবং শুভমান গিল তো ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিং, এটা বেশ কিছুদিন ধরেই ভাবা হচ্ছে। হয়তোবা সেই প্রমিসটাকে পুরোপুরি ফুলফিল এখনো করতে পারেননি। তারপরে এই টপ অর্ডারের সঙ্গে বাংলাদেশের টপ অর্ডারের তুলনা করলে ভারত আসলে এগিয়ে না, শুধু অনেকখানি এগিয়ে, বেশ খানিকটা এগিয়ে। এবার আসেন, ধরেন আপনি মিডল অর্ডার যদি আমি নাম্বার 4, 5, 6 ধরেন, আমি এই পর্যন্তই যদি ধরি। নাম্বার 4-এ আমাদের মমিনুল হক রয়েছেন। ডেফিনেটলি এই আমাদের সেটআপে মুশফিকের পর প্রবাবলি সবচেয়ে কম্প্যাক্ট টেস্ট ব্যাটসম্যান মমিনুল। এবং আমাদের এই জায়গাটাতে নাম্বার 5-এ রয়েছেন মুশফিকুর রহিম, যিনি ক্যারিয়ারে 3টা ডাবল সেঞ্চুরি করেছেন, আরও একটা প্রায় করে ফেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে লাস্ট টেস্ট সিরিজে 191 রানে তার একটা ইনিংস রয়েছে। নাম্বার 6-এ আমি সাকিবকে আমি আসলে ধরছি, লিটন দাসকে, কারণ সাকিবের ব্যাটিং নিয়ে এত স্ট্রাগল তিনি করছেন। সো লিটনকে অন্তত পক্ষে এই জায়গাটাতে তুলে আনবেন, ওইটুকু আশা আমরা আসলে করতেই পারি লিটনের ফর্মের কারণে এবং সাকিবের অফ ফর্মের কারণে। লিটনও এই সময় খুব ভালো ফর্মে রয়েছেন। পাকিস্তানের সঙ্গে তার যে সেঞ্চুরিটা, সেটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট নক নিঃসন্দেহে। ভারতের এই মিডল অর্ডারটাতে নাম্বার 4-এ বিরাট কোহলি। এখন বিরাট কোহলি, তার 29টা টেস্ট সেঞ্চুরি, ডন ব্র্যাডম্যানের সমান টেস্ট সেঞ্চুরির সংখ্যা তার। এই সিরিজে তিনি সেটা নিশ্চিতভাবেই টপকে যেতে চাইবেন এবং তার সামর্থ্যের কথা আমরা জানি। কোহলিকে নিয়ে শুধু শুধু বেশি কিছু বলার নেই। নাম্বার 5 এবং নাম্বার 6-এ এই 2টা জায়গাতে ভারত কাকে খেলাবে সেটা হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং ব্যাপার। সেটা কেএল রাহুল, ঋষভ পান্ট, সরফরাজ এবং হচ্ছে গিয়ে ধ্রুব জুরেল, এই 4 জনের 2 জনকে খেলাবে। এখন আমাদের 5-6 যদি আমরা পার্টিকুলার ধরি, আমাদের রয়েছেন মুশফিক এবং লিটন। তাদের যে ক্যারিয়ার, তাদের যে ফর্ম, সবকিছু বিবেচনায় নিলে ভারতের এই 5-6 থেকে প্রবাবলি বাংলাদেশ একটু এগিয়ে থাকবে। আবার নাম্বার 4-এ যখন আপনি হিসাব করবেন যে বিরাট কোহলি এবং কি বলা চলে যে আমাদের মমিনুল হক, তখন তো আবার ভারতকে এগিয়ে রাখতে হবে। কিন্তু তারপরেও আপনি ধরতে পারেন মোরলেস মিডল অর্ডারটা সমানে সমান, বাংলাদেশকে আপনি বিরাট কোহলি প্রেজেন্ট সত্ত্বেও একটুখানি এগিয়ে না হয় রাখলেন। আমি ব্যাটিং অর্ডারের এরপরে আর যাচ্ছি না। এখন এরপরে গেলে আপনার ওইখানটাতে ভারতে যেমন রবীন্দ্র জাদেজা, অশ্বিন, তাদের তো টেস্ট সেঞ্চুরি রয়েছে। বাংলাদেশেরও তেমনি ধরেন, এখানে মিরাজও খেলতে পারেন, এখানে হচ্ছে গিয়ে সাকিবও খেলতে পারেন। তো সেই জায়গাটাতে সমানে সমানে মানে ধরা যায় মিডল অর্ডার দলে আমি আসলে বাংলাদেশকে এই জায়গাটাতে মানে যদি চান আর কি কিছুটা আপনি এগিয়ে রাখতে পারেন। আপনি যদি বোলিং ডিপার্টমেন্টে আসেন, সেই বোলিং ডিপার্টমেন্টে স্পিন বোলিং এ মনে হতে পারে যে সমানে সমান, যে ভারতে যখন অশ্বিন এবং জাদেজা রয়েছেন, বাংলাদেশেরও তেমনি সাকিব আর মিরাজ রয়েছেন। অশ্বিন জাদেজা, সাকিব আর মিরাজ আসলে কম কিসে? কম ভাই, অনেক কম, যথেষ্টই কম। আপনি যদি টেস্ট উইকেটের সংখ্যাও হিসাব করেন, তাহলেও ওই দুজনের উইকেট সংখ্যার চেয়ে বা আমাদের দুজনের উইকেট সংখ্যা অলমোস্ট অর্ধেকের কাছাকাছি। অশ্বিন
টেস্ট খেলে তার 516টা টেস্ট উইকেট রয়েছে, জাদেজা 72টা টেস্ট খেলে তার 294টা টেস্ট উইকেট রয়েছে। এই দুইজনের সম্মিলিত টেস্ট উইকেট হচ্ছে 810, দুইজন মিলে 810টা টেস্ট উইকেট নিয়েছেন। সেখানে আমাদের সাকিব এবং মিরাজ মিলে তাদের উইকেট সংখ্যা হচ্ছে 416। সাকিবের এখানে হচ্ছে 69 টেস্টে 242 উইকেট নিয়েছেন, মিরাজ 45 টেস্টে 174 উইকেট নিয়েছেন। সো ওই দুজনের উইকেট সংখ্যা 810, আমাদের দুজনের স্পিনারের উইকেট সংখ্যা হচ্ছে 416, অলমোস্ট আমাদের ভাই হাফ। সো আমরা যতই এখানে বলি না কেন যে না আমরা সমানে সমান, আসলে আমরা সমানে সমানে না, আসলে আমরা অনেকখানি পিছিয়ে আছি। পেস বোলিং এর ক্ষেত্রেও ধরেন ভারত যদি এখানে জাসপ্রীত বুমরার ইনক্লুশনে সবকিছু চেঞ্জ করে দিতে পারে। টেস্টে তার 36 টেস্টে মনে হয় 159টা উইকেট, কিন্তু বুমরার যেটা স্পেশালিটি ম্যাচের যে কোনো মোমেন্টে ম্যাচের রংটা চেঞ্জ করে দেওয়া, এই ক্যাপাবিলিটি এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটে খুব বেশি বোলারের নেই বুমরার মতো করে। সো বুমরাকে শুধু উইকেট সংখ্যা দিয়ে বিবেচনা করলে হবে না, সঙ্গে তার সঙ্গে সিরাজ থাকবেন, এবং প্রবাবলি যদি তারা 3 সিমান নিয়ে খেলে তাহলে হচ্ছে কি ওইখানটাতে তো অনভিজ্ঞ একজনকে আনতে হবে। আকাশদীপ লাস্ট সিরিজে যার ডেবু হয়েছে, কিংবা ইয়াসদল যার ডেবু হয়নি। এখন আমাদের যে পেস অ্যাটাক, আমরা যদি 3 জনকেও খেলাই, সেই তাসকিন বলেন, নাহিদ রানা বলেন, হাসান মাহমুদ বলেন, এই 3 জনের অভিজ্ঞতাও তেমন কিছু না। হ্যাঁ, আমরা পাকিস্তানে দুর্দান্ত করেছি, অসাধারণ করেছি, আমাদের পেস বোলাররা ইনিংসে 10 উইকেট পর্যন্ত নিয়েছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে যখন প্রতিপক্ষের সঙ্গে আপনি তুলনা করবেন, ওই সাইডে যখন একজন জাসপ্রীত বুমরা থাকেন, তখন কি আসলে আমরা আসলে খুব কম্পিট করার মতো জায়গায় আছি না? এই জায়গাটাতেও ভারত অনেকখানি এগিয়ে থাকবে। সো আপনি যদি ওইভাবে হিসাব করেন, আমার কাছে যদি আমি পুরো 1 to 1ও যদি আমি হিসাব করি, পুরো লাইন আপে 11 জনের মধ্যে প্রবাবলি 5 এবং 6 এই দুইটা পজিশনে বাংলাদেশের মুশফিক এবং লিটন দাস যদি খেলেন, এই জায়গাটা প্রবাবলি বাংলাদেশ একটু এগিয়ে থাকবে ভারতের চেয়ে। সো 9 ভার্সেস 2, ভারত 9টা পজিশনে গিয়ে বাংলাদেশ 2টা পজিশনে গিয়ে, যদি আপনি, কিন্তু আসলে এইভাবে তার ক্রিকেট খেলা হয় না। মাঠের খেলাতে মাঠের পারফরমেন্সে যারা এগিয়ে থাকবে তারাই হচ্ছে গিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত জিতবে। ভারত হোমে খেলবে, এই অ্যাডভান্টেজও তাদের থাকবে। কিন্তু বাংলাদেশের আরেকটা যেটা অ্যাডভান্টেজ, আমি দুইটা পার্টিকুলার অ্যাডভান্টেজের কথা বলতে পারি। একটা হচ্ছে ভারত লাস্ট টেস্ট খেলেছে আজকে থেকে 6 মাস আগে, মাঝখানের সময় তারা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওয়ানডে ফরম্যাটে খেলেছে। হ্যাঁ, ডোমেস্টিকে তারা লঙ্গার ভার্সন নয় খেলেছে, কিন্তু আমি বলছি যে টেস্ট ক্রিকেট ভারত সর্বশেষ খেলেছে 6 মাস আগে ইংল্যান্ডের বিপক্ষে, ওই টেস্ট সিরিজটা লাস্ট মার্চে তারা টেস্ট খেলেছে, এখন এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর। সো এই জায়গাটাতে বাংলাদেশ লাস্ট টেস্ট খেলেছে 15 দিন আগেই, মানে আমরা পাকিস্তানের সঙ্গে যে সিরিজটা জিতে আসলাম। সো এই জায়গাটাতে বাংলাদেশ একটুখানি কনফিডেন্ট থাকবে। আর কনফিডেন্সের জায়গাটা যদি বলেন হ্যাঁ ভারত ওয়ার্ল্ড টেস্ট র্যাঙ্কিং এ, চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং 1 নম্বরে রয়েছে, বাংলাদেশ 4 নম্বরে রয়েছে, কিন্তু আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সঙ্গে যখন টেস্ট সিরিজটা জিতে এসেছি, 2-0 ব্যবধানে জিতে এসেছি, এই কনফিডেন্সটা আমাদের অনেক বেশি। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা নিশ্চিতভাবে ওই যে 2 দিন আগে যে বললেন হ্যাঁ ভারতকে হারিয়ে সবাই মজা পায়, বাংলাদেশে অনেক কথা বলছে, বাংলাদেশকে মজা নিতে দিন, কথা বলতে দিন, সেটা ঠিক আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের বিষয়টা আবার এখন ওই রকম না যে মাঠে নামবো এবং আমরা হেরে যাব। ভারত আমাদেরকে ওই যে লাস্ট সিরিজটাতে যেমন 2টা ম্যাচে ইনিংস ব্যবধানে হারিয়েছে, তেমনি আমরা ইনিংস ব্যবধানে হেরেই যাব, আমরা মাঠে নামার আগে আমরা হেরে যাব। বাংলাদেশের অবস্থা আসলে ওই রকম না, ধারে ভারে, শক্তিতে, অভিজ্ঞতায়, সবকিছুতে ভারত বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত যেরকম বলেছেন যে প্রতিটা ম্যাচে আমরা জয়ের জন্যই খেলতে নামবো, এই কনফিডেন্সটা নিয়ে যদি বাংলাদেশ চেন্নাই টেস্টে মাঠে নামতে পারে, তাহলে বাংলাদেশ